সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, পুরো রাঙা সকাল পরিবার আছে। একই সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি, আচ্ছা আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা প্রিয় দর্শক। প্রিয় দর্শক, সুন্দর একটি সকাল শুরু হয়ে যাক। আর সুন্দর সকাল মানেই সারাদিন অনেক ভালো থাকা, অনেক ভালো কাটানো, সুস্থতায় থাকা। কি বলো সাকি? একদমই তাই, খুব সুন্দর বললে, সুস্থতায় থাকা না? সবার আগে আমার মনে হয় আমাদের এটা ভীষণ রকম প্রয়োজন। একদমই। আর তোমাকে অবশ্যই শুভ সকাল। কেমন আছো বলো? সবসময় ভালো থাকি, ভালো থাকার চেষ্টা তো থাকি। রাঙা সকালে সবসময় ভালো থাকি, রাঙা মানুষরা থাকেন, তাদের সঙ্গে বসার একটা সুযোগ পাই। একদমই তাই। আজকে সকালটা কি দিয়ে শুরু করলে, চা না কফি? তুমি হয়তো জানো না, আমি চা কফি কোনোটাই খুব একটা পছন্দ করি না, তারপরেও মাঝে মাঝে নেই, বিশেষ করে সকালে তো নেই না, তবে রাঙা সকালে আসলে মাঝে মাঝে আমার নেওয়া হয়। আজকে কিন্তু চমৎকার একজন মানুষ আছেন যিনি কফি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, একজন শেফ আছেন। চলো কে আছে আমরা একটু জেনে নিই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শেফ মোহাম্মদ আজম আলী। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরাও অনেক বেশি ভালো আছি। শুরুতেই একেবারে শৈশব দিয়ে আসলে আমরা শুরু করি, কারণ শৈশব খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তার আগে একটা বিষয় জানতে চাই, আপনি তো শেফ হিসেবে কাজ করছেন এবং কফি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ব্যক্তিগতভাবে আপনার কফি নাকি চা, কোনটা পছন্দ? এখন কফি। তাই? আচ্ছা, কফি লাভার। আচ্ছা, সেটা কি মানে এখন কেন? আগে কি দুধ চা ছিল? না, আগে টি লাভার ছিলাম, বাট এখন যখন কফি নিয়ে কাজ করতেছি, বাট কফির প্রতি এতটা ভালোবাসা চলে আসছে, এখন আর চা খাই না, কফি। মানে এভরিডে মিনিমাম 10টা হলো কফি এভরিডে খেয়েছি। বিষয়টা কি এরকম যে যেই খাবার নিয়ে কাজ করে, এটা তো নিশ্চয়ই সেই ভালোবাসা, ডেডিকেশন নিয়ে কাজ করে। সেই ভালোবাসা থেকে জিনিসটা খেতেই হবে, বা সেই ভালোবাসা থেকে সেই জিনিসের সঙ্গে নিজেকে অভ্যস্ত করা, এরকম কিনা বিষয়? এখন অভ্যস্ত হয়ে গেছি কফির সাথে। আচ্ছা আচ্ছা, চমৎকার। আমরা একটু ছোটবেলায়, যেহেতু তুমি শুরু করলে যে কি পছন্দ, আমরা শৈশবে যাই। শৈশবে আসলে কি পছন্দ ছিল? খাবার দাবারের দিকেই যদি শুরুতেই মনোনিবেশ করি, হয় না? মানে ছোটবেলায় এক এক সময় এক এক ধরনের খাবার খুব বাচ্চাদেরকে আকর্ষণ করে। আপনাকে কোনটা আকর্ষণ করে? আমার ছোটবেলায় আসলে বেড়ে ওঠা গ্রামে, তো জি ছোটবেলা থেকে আমি মানে আমার খুব মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ ছিল, ঠিক আছে? তো ডেজার্ট টাইপের আমার মা অনেক মিষ্টি পিঠা এই টাইপের গ্রামে অনেক খেয়েছি, যেগুলো খুব ভালো লাগতো। তার মানে ছোটবেলা থেকে মিষ্টির প্রতি একটা আকর্ষণ ছিল পরিবারে। সেটা কি বলে, হয় না যে পরিবারে অনেক সময় অনেকেই থাকে, মা বাবা বা ভাই বোনের মধ্যে কেউ, বা চাচা খালু, এরকম ছিল কিনা সুইট লাভার? এরকম, হ্যাঁ, পরিবারের সবাই মোটামুটি সুইট লাভার ছিল, যে কারণে আমার মা দু একদিন পর পরই আমাদের ডেজার্ট টাইপের কিছু মেক করে দিত, আমরা সেগুলা খেয়েছি। এখন তো আসলে আমরা অনেক সময় বলি না যে সুইটটা যতটা অ্যাভয়েড করা যায়, কিন্তু ওই সময় তো এই ধরনের কোনো ধারণা ছিল না। এখন তো মানুষ মিষ্টি থেকে দূরে থাকে, বাট ছোটবেলায় আমরা অনেক মিষ্টি খেয়েছি। এত অ্যাভেলেবেলও আমার মনে হয় ছিল না, সহজ প্রাপ্যতা যেটা সেই সময় যেটা ছিল। জি, তবে শৈশবের একটা মিষ্টির একটা ব্যাপার ছিল, একটা সেই ঘ্রাণ, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে কোথায় যেন একটু হারিয়ে যাচ্ছে। ধরো বিশেষ করে পিঠাপুলির কথা বলছিলেন স্যার, মানে পিঠার আয়োজন হলো তো এটা একটা বেশ অন্যরকম একটা ব্যাপার। এই শহরের জীবনে তো সেটা অন্যরকমই, কারণ সেটা তো আসলে চাইলেই পাওয়া যায় না। হ্যাঁ স্যার, আমরা একটু ছোট্ট করে আপনার সম্পর্কে জানাই, তারপর শৈশবটা নিয়ে আরো জানতে চাই, সেই দুরন্তপনা, যেখানে আপনার জন্ম হয়েছে, বাবা মা সবকিছু মিলেই জানি। একটু ছোট্ট করে আপনার সম্পর্কে জানাই, তারপর ফিরি। দর্শক, শেফ আজম আলী দেশের রন্ধন শিল্প ও কফি সংস্কৃতির এক অগ্রদূত হিসেবে পরিচিত। ছোটবেলায় মায়ের রান্না দেখে অনুপ্রাণিত হয়ে তার হাত ধরেই শুরু হয় আজম আলীর রান্নার যাত্রা। 2001 সালে ঢাকায় এসে ওয়েস্টার্ন গ্রিল রেস্টুরেন্টে কাজের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন রেস্টুরেন্ট ও 5 তারকা হোটেলে কাজ করে অর্জন করেন বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা। পেশাদার প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলেন একজন পূর্ণাঙ্গ মাল্টি কুইজিন শেফ হিসেবে। কফির প্রতি গভীর আগ্রহ থেকে প্রতিষ্ঠা করেন ব্যারিস্তা ট্রেনিং বাংলাদেশ। তার কাছে প্রায় 2000 ব্যারিস্তা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, যারা কাজ করছে বিশ্বের নানা প্রান্তে।
তিনি মালয়েশিয়া, নেপাল ও সিঙ্গাপুর থেকে ফুড সেফটি ও বারিস্তা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে নেসলে বাংলাদেশ ও চিলক্সের সঙ্গে কাজ করার পাশাপাশি ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউটে ফ্যাকাল্টি হিসেবে যুক্ত আছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। শৈশবে ছিলাম, মিষ্টি নিয়ে কথা বলছিলাম, অন্যান্য বিষয়গুলো একটু জানতে চাই। যে এত গেল খাবার দাবারের কথা, প্রকৃতিগতভাবে যদি বলি যে কেমন বৈশিষ্ট্যের আপনি ছিলেন, কি করতে ভালো লাগতো? আমি আসলে ছোটবেলা থেকে একটু সভ্যশান্ত, কথাবার্তা খুবই কম বলতাম, মানুষের সাথে মিশতাম খুব কম, একটু ঠান্ডা প্রকৃতির মানুষ ছিলাম। আচ্ছা, এখনো আছি। হ্যাঁ, এখনো দেখে আমাদের সেরকমই মনে হচ্ছে। এখনো মানে খুব ঠান্ডা জাতীয়, সভ্যশান্ত, সবাই এটা আমাকে খুব পছন্দও করে যে আমি অনেক ঠান্ডা মানুষ। শান্তশিষ্ট একটা বাচ্চা ছিলেন। জি, ক ভাই বোন? হ্যাঁ, আমরা 3 ভাই। আচ্ছা, আপনার অবস্থা? আমি দ্বিতীয়। জি, আমি দ্বিতীয়, আমার ছোট একটা ভাই, বড় এক ভাই। আনিস, তুমি কিছু বলতে হ্যাঁ চাচ্ছিলে? অবশ্যই, সেটা হচ্ছে আপনার জন্মস্থান তো ঝিনাইদহে। ঝিনাইদহ, হ্যাঁ, ঝিনাইদহ শোলকুপা থানা। সেই ঝিনাইদহের যে খাবার, হ্যাঁ, সেই খাবারের সঙ্গে আসলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খাবারের পার্থক্যগুলো আসলে কি চোখে পড়েছে একটু শুনি। পার্থক্য বলতে আমাদের ওখানে একদম ন্যাচারাল যে খেজুরের রস, আমরা তো খেজুরের গুড় দিয়ে আসলে অনেক সময় পাই, বাট আমরা ওই পিঠা পুলি বা পিঠা যে ইয়াগুলো খেয়েছি একদম খেজুরের রস দিয়ে ন্যাচারাল, আমার মা যেগুলো বানিয়েছে আমরা এগুলো খেয়ে অভ্যস্ত হয়েছি। ঠিক আছে, তো আজকে আমি পায়েসও রান্না করে নিয়ে এসেছি। আমার মায়ের হাতের পায়েস খুব প্রিয় ছিল, যে কারণে মায়ের হাতের রান্নাটা দেখে আমি পায়েসটা রান্না করেছি। ঠিক আছে, তো আমাদের ঝিনাইদহের আমরা ন্যাচারাল খাবারটাই আমরা খুব মনে করি। আপনি যেটি বলছিলেন যে শৈশবে একেবারে শান্তশিষ্ট প্রকৃতির ছিলেন, আর সেই জায়গা থেকেই কি আসলে সবসময় মায়ের সঙ্গে সঙ্গে থাকা, মা কি করছেন সেটা দেখা, এটা সেভাবেই হলো কিনা? একটু শুনি না, একটু গল্প আকারেই শুনতে চাই আমরা, যে কি করতেন আসলে ছোটবেলায়। না, ছোটবেলায় স্কুলে গিয়েছি আর বাসা মায়ের পাশাপাশি মায়ের সাথে। ঠিক আছে, এর বাইরে খেলাধুলাও খুব কম করেছি, বাট বন্ধু বান্ধব অনেক আছে না পোলাপানের সাথে খুব মেশামেশি করে, তো আমার আবার এই অভ্যাসটা ছিল না যে আমি অনেক পোলাপানের সাথে আড্ডা দিব বা মিশবো। সবসময় বাসাতেই থাকছি, মায়ের সাথে সাথেই থাকছি। তো আমার ছোটবেলা থেকে মানে মায়ের সাথে থেকেই আমি কিন্তু ছোটবেলা থেকেই রুটি বেলতে পারতাম। ঠিক আছে, তো ও মায়ের রান্না দেখে দেখে, অনেকে আছে রুটি কিন্তু বেললে গোল হয় না, বাট আমার ছোটবেলা থেকে রুটি বেলতে বেলতে আমি গোল করতাম খুব সুন্দর। এটা আমার মানে ছোটবেলা থেকে অভ্যাস ছিল। মা আমারে দিয়ে আবার রুটি বেলাইতে, যে তুই ভালো রুটি বেলতে পারোস, রুটি বেল। আচ্ছা, চমৎকার। তো দুরন্তপনাটা বরাবরই কম ছিল? অনেক কম। আচ্ছা, বাবা কি করতেন? বাবা ব্যবসায়ী ছিলেন, আমাদের গ্রামে বাজার আছে, বাজারে ব্যবসায়ী। মা ছিলেন গৃহিণী। তো এই যে মায়ের সঙ্গে কাজ করা, বা যেটি বলছিলেন যে ছোট ছোট করে অনেক কাজই আসলে বেশ ভালোভাবেই সম্পন্ন হতো, মার কি ভালো লাগতো বিষয়গুলো? মানে আমি একটু জানতে চাচ্ছি যে কোনো আগ্রহ অন্য কোনো কিছুর প্রতি কোনো নেশা আগ্রহ বলতে মায়ের কাজে আমি হেল্প করতেছি, এটা হলো মায়ের ভালো লাগা। এই কারণে মা ইয়া করে নাই। ঠিক আছে, মাও আরো উৎসাহ দিয়ে করেছে, ঠিক আছে করো, মার একটু হেল্প হচ্ছে। স্কুলটা কি ঝিনাইদহে শেষ হলো? হ্যাঁ, স্কুলটা ছিল আমাদের গ্রামেই, স্কুলটা ওখানে শেষ করেছি, বাড়ির পাশেই মাদলা মাধ্যমিক বিদ্যালয়, ওখান থেকে স্কুলটা শেষ করেছি। তারপরে এসএসসি পরীক্ষার পরে একটা সময় থাকে না রেজাল্ট দিতে, ওই সময়টাতে আমি ঢাকা চলে আসি। আচ্ছা, যে সময়টাতে আর বাড়িতে বসে থাকবো না, ঢাকায় যাই নিজের ইচ্ছা থেকে আসা আর কি। আচ্ছা, এটা কি সম্পূর্ণ একা চলে আসা, পরিবারকে রেখে? পরিবারকে রেখে, হ্যাঁ। কেন আসলে মানে এভাবে একা চলে আসা তো আসলে এতটা সহজ নয়, পরিবারকে রেখে কোন একটা কারণ থাকতে? কারণ বলতে নিজের ইচ্ছা থেকেই, নিজের ইচ্ছা থেকে যে কিছু একটা করব। তখন তো আমি অ্যাকচুয়ালি পড়াশোনাও করছি, নিজে খরচ ইয়ে করছি, বাবার থেকে নেই নাই, টিউশন করাতাম। আবার হলো দেখা যাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করছি, করে নিজের পড়াশোনার খরচটা চালিয়েছি। তো এই জায়গা থেকেই আমি চিন্তা করি যে যাই, এই 3 মাস সময়টা রেজাল্ট দিবে না, পড়াশোনা তো নাই, কিছু একটা করি। এই কিছু একটা করতে চলে আসলাম ঢাকায়।
আচ্ছা, ঢাকা কি তখন একা থাকাই শুরু করেছেন নাকি আত্মীয়স্বজন ছিল? না, আত্মীয়স্বজন বলতে আমার খালাতো ভাইয়ের কাছে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। খালাতো ভাই তখন ওয়েস্টার্ন গিলে জব করতো। ও আচ্ছা। ঠিক আছে, তো ওর কাছে এসেছিলাম। ওর কাছে এসে ওর কাজগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তখন যেহেতু ছোট থেকে একটু রান্নার প্রতি একটা ঝোঁক ছিল, তো আমিও দেখলাম যে না, ওরা রান্না বান্না এই কাজটা আমার মনের কাছে ভালো লাগতো, যে কারণে ওর কাছে আসছিলাম। আপনি কি এসএসসি পরীক্ষার পরেই চলে এসেছেন? এসএসসি পরীক্ষার পরে চলে এসেছি। আচ্ছা। তারপর কত বছর ছিলেন ঢাকায়? এসএসসি রেজাল্ট দেওয়ার পরে তখন একটানা 2 বছর ছিলাম। 2 বছর পরে আবার আমি গ্রামে চলে যাই। হ্যাঁ, গ্রামে চলে যাই। এই 2 বছরের অভিজ্ঞতাটা নিয়ে একটু শুনি। এই 2 বছর কি করলেন? কোনো কোর্স করলেন বা? না, 2 বছর আমি ওয়েস্টার্ন গিলে মানে প্রথম চাকরি নেওয়ার পাশাপাশি অন্যান্য কয়েক জায়গায় চেষ্টা করছিলাম কোনো চাকরি করার জন্য, কিছু একটা করার জন্য। পরে আমার কোনো কিছুই আমার মনের কাছে ভালো লাগে না। পরে এসে ওয়েস্টার্ন গিলে আমার খালাতো ভাইয়ের রিকোয়েস্ট করলাম যে আমি এখানে জব করতে চাই, তুমি আমার একটু ইয়ে করার ব্যবস্থা করো। পরে ওয়েস্টার্ন গিলে জব করলাম। ঠিক আছে, ওখান থেকে আমার শুরু হলো। এরপরে হলো মাঝে 2 বছর করার পরে আমি বাড়িতে ব্যাক করেছিলাম। আচ্ছা, তার মানে ওয়েস্টার্ন গ্রিলে আপনি একটানা 2 বছর কাজ করলেন? একটানা 2 বছর, এরপরে এসে 8 বছর। বাট তখন আমার ভিতরে একটা জিদ ছিল যে না, আমি করব। বাট যখন রেস্টুরেন্ট বা আমরা নতুন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যাই, তখন কিন্তু তাদের দিয়ে একটু বেশি পরিশ্রম করায়, বা পরিশ্রম বলতে কি কাজ করায় বেশি, এগুলো মেনে নিতে হবে। এগুলো মেনে না নিলে আপনি ক্যারিয়ার করতে পারবেন না, বা শুরুতে যদি আপনি পরিশ্রম না করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার একটা ইয়াতে যাবে না। তখন আপনি আসলে কি ধরনের কাজ করতেন? তখন আমি শুরুতে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিচ্ছিলাম। এই যে কাটিং কুটিং যাচ্ছিল, মাংস কাটা থেকে শুরু করে সবকিছু কাটিং গুলো আমি করতাম। ঠিক আছে, ক্লিন থেকে শুরু করে একদম স্টুয়ার্ড থেকে শুরু করে সব ধরনের কাজ করেছি। ঠিক আছে, অর্থাৎ মায়ের কাছে বড় হওয়া, পারিবারিক শিক্ষা, মাকে সহযোগিতা করা, এই বিষয়গুলোই আসলে আপনাকে চমৎকার ভাবে তখন তো কাজে দিয়েছিল। আপনি এসএসসি পরীক্ষার পরেই চলে আসলেন ঢাকায়। সাধারণত দেখা যায় এসএসসি পরীক্ষার পরে আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তাহলে কি পড়াশোনার গ্যাপটা কি আসলে থেকে গেল? পড়াশোনার একটু গ্যাপ ছিল, পরে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম। পরে ইন্টারমিডিয়েট এলাকাতে আর শেষ করা হয় নাই। পরে এটা আমি ঢাকাতে শেষ করেছি উন্মুক্ত থেকে। আচ্ছা, তো 2 বছর থাকার পরে আমি যখন আবার বাড়িতে চলে যাই, 2 বছর কাজ করার পরে আমি আবার গ্রামে চলে যাই। ফ্যামিলি থেকে আমাকে ডাকে যে তুমি একটু বাড়ি আসো, তোমার ঢাকা থাকা লাগবে না, যেহেতু বাবা মা ডাকছে। আচ্ছা, ঠিক আছে, তো আমি তাদের ফ্যামিলির ডাকে বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে যাওয়ার পরে আমার 2-3 মাসের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দেয়। ঠিক আছে, তাই বিয়ে দেওয়ার একটা হিস্টোরি আছে, যেটা আমি বিয়ে করতে চাইছিলাম না। আমার বাবা, তখন তো আমি ছোট, মাত্র এসএসসি করেছি, ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম। তো তখন আমি ছোট ছিলাম, এই সময়টা তো আসলে বিয়ে করার আমার বয়স ছিল না। আমি বিয়ে করতে চাইনি, বাট ফ্যামিলিগত ভাবে আমাকে বিয়েটা দিয়েছে। তো বিয়েটা দেওয়ার পরে আমি আবার ঢাকা চলে আসি। বিয়ের মনে হয় 6 মাস পরে আবার ঢাকা চলে আসি। তো ঢাকা আসি যখন, তখন ঘাড়ে একটা দায়িত্ব, বিয়ে করেছি, বউ আছে। ঠিক আছে, তখন এই যে ঢাকা আসলাম, এই যে এখন একটানা পার করতেছি প্রায় 25 বছর। আচ্ছা, সেটা কোথায়? ওয়েস্টার্ন গ্রিলে? ওয়েস্টার্ন গিলে কাজ করেছি একটানা 8 বছর। আচ্ছা, আবার যখন আপনি ব্যাক করলেন ওয়েস্টার্ন গিলে ব্যাক করলাম। জি জি, তখন কি হিসেবে? তখন ওই আবার ওদের অ্যাসিস্ট্যান্ট কুক হিসেবে আর কি কিচেনে শুরু করলাম। 2 বছর তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, তখন কুক হিসেবে শুরু করলাম। আচ্ছা, ওখানে কি আপনি মাল্টি কুইজিন শেফ হিসেবে প্রতিষ্ঠিত হলেন? না, ওখানে মাল্টি কুইজিন শেফ হিসেবে না। ওখানে কি কি অভিজ্ঞতা অর্জন করলেন একটু জানি আমরা বিস্তারিত। ওখানেও মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ছিল। জি, ওদের ফাস্ট ফুড, বেসিক্যালি ওয়েস্টার্ন গিল অনেক পুরনো রেস্টুরেন্ট। তখন কিন্তু রেস্টুরেন্ট ছিল না এত, 20-25 বছর আগে। ওয়েস্টার্ন গিল অনেকে দেখার জন্য আসতো, যে চাইনিজ রেস্টুরেন্ট দেখতে যাই, অনেকে দেখার জন্য আসতো। তো ওই সময়টাতে আমরা যখন কাজ শুরু করেছি, তো ওয়েস্টার্ন গিলের যে ফুডগুলো ছিল, এই ফুডগুলো তো আমরা অল ফুড শিখেছি, রেসিপিগুলো আমাদের ভিতরে আছে। তো একটা সময় মনে হয়েছে আমার যে না, আমার এই পেশায় কিছু করতে হবে, নিজের ক্যারিয়ারটা আরো শক্ত জায়গায় নিয়ে যেতে হবে। তা আমি চিন্তা করি যে এই রেস্টুরেন্টে যে ফুডগুলো আছে, এই ফুডগুলো আমি শিখেছি,
এর বাইরে আরো আমার অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। বাট এই ফুড দিয়ে তো আর আমি অন্য মাল্টি কুইজিন কাজ করতে পারবো না। এখানে যে লিমিটেড একটা মেনু আছে, সেই মেনুর খাবারগুলো আমি শিখেছি। তখন নিজের ভিতর থেকে একটা আসলো যে না, আমার কাজ শিখতে হবে। ঠিক আছে, তখন আমি ওয়েস্টার্ন গেলে প্রায় 8 বছর চাকরি করার পরে আমি চাকরিটা ছেড়ে দিয়ে তখন ওই বনানীতে একটা রেস্টুরেন্টে চাকরি নেই। তা আমার যেখানে দেখি যে নতুন নতুন মেনু আছে, নতুন নতুন ফুড আছে, এই টাইপসের কিছু রেস্টুরেন্ট গুলাতে আমি চাকরি নেই শেখার জন্য। তো এরকম অনেক ছোটাছুটি করছে, মানুষজন আমাকে অনেক বলা বলেও করছে যে তুই চাকরি ছাড়ো আর নিস, এটা তো ধরনের না। কিন্তু আমার ভিতরে ছিল যে আমি কাজ শিখবো। আচ্ছা, তার মানে ওয়েস্টার্ন ছাড়ার পর আপনি আরো বেশ কয়েক জায়গায় কাজ শিখেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে আমি দেখলাম যে না, এটার পাশাপাশি হলো আমার কোর্স করতে হবে। যেহেতু আমি কোনো ভালো প্রতিষ্ঠানে যেতে গেলে আমার ফুডের কোর্স করতে হবে। তো আমি ডিপ্লোমাতে ভর্তি হই, কাজের পাশাপাশি ডিপ্লোমা করেছিলাম ইন্টারন্যাশনাল কালিনারি ইনস্টিটিউট থেকে। আচ্ছা, ঠিক আছে। ওখান থেকে ডিপ্লোমা 1 ইয়ার শেষ করেছিলাম। এটা 17-18 সালের কথা। সেখানেও 1 বছরের। 1 বছর। এটাও কি মাল্টি কুইজিনের উপরে? মাল্টি কুইজিনের উপরে। আচ্ছা, সেখান থেকে কোথায় জয়েন করলেন? ওখান থেকে ডিপ্লোমা শেষ করার পরে আমি 18 সালে একটা কোরিয়ান চেন না, এর আগে আমি চাকরি করতাম মিস্টার বার্গার। আমার শান্তিনগরে আমি নিজের বিজনেস ছিল, বেকারি বিজনেস করেছি এক সময়। এর পাশাপাশি আমরা শুনি মানে এক সময়, সেটা কখন? সেটা যখন আপনি যে বিভিন্ন জায়গায় কাজ শিখছেন তখন? না, তারপরে এসে আচ্ছা, কাজ শিখছি। কাজ শেখার পরে এসে ডিপ্লোমা করার পরে আমি হলো মিস্টার বার্গার, খিলগাঁও সবথেকে পপুলার একটা রেস্টুরেন্ট, আগে খুব চলছে, ওইটা আমার হাতে তৈরি হয়েছে। ওটার মেন দায়িত্ব। আপনি বেকারির কথা বলছিলেন, সেটা কখন? কোনটা? আপনার যে পার্সোনাল বিজনেস। আচ্ছা, এটা হলো এটার আগে। আচ্ছা, আমি ডিপ্লোমা করি যখন, ডিপ্লোমার আগে 2 বছর আমার নিজের বিজনেস ছিল। আচ্ছা, নিজের বিজনেস ছিল। তখন তো দেখা যাচ্ছে যে একটা জায়গা আমি চাকরি করি না, যে আমার ছুটি দিবে না, তখন নিজে বিজনেস করতেছি। বিজনেসের পাশাপাশি আমি সময় করে নিজে পড়াশোনা করতে পারতেছি। ঠিক আছে। তো 2 বছর আমি বেকারি বিজনেস করছি। তখন আমি ডিপ্লোমাটা শেষ করি। ডিপ্লোমা শেষ করার পরে এরপরে আবার সামহাও কোনো প্রবলেমের কারণে আমার বিজনেসটা বন্ধ করতে হয়েছিল। এরপরে আমি আবার মিস্টার বার্গার শুরু করি। মিস্টার বার্গারের জব দিয়ে শুরু করলাম। তো মিস্টার বার্গারে একটা 3 বছর করার পরে আমার হাতে যে কান্ট্রি বয়ের ওদের একটা কাপড়ের শোরুম। তো ওনারা হলো রেস্টুরেন্ট বিজনেস করতে চাই। তো ওনাদের সাথে আমার যে কোনো ভাবে একটা পরিচয় হয়েছিল। তো ওনারা বললো যে আমরা যেহেতু কাপড়ের বিজনেস করি, আমরা রেস্টুরেন্ট বিজনেস বুঝি না, আপনি এসে আমাদের বিজনেসটা রান করেন। তো ওনাদের একটা ব্র্যান্ড আমি করে দিয়েছি, সেটা হলো কোকো ক্যাফে। আচ্ছা, কোকো ক্যাফে। আচ্ছা, কোকো ক্যাফে, হ্যাঁ, এটাও ভেরি ফেমাস। তো আমি যতগুলা ব্র্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ সবগুলো ব্র্যান্ডই ব্যবসা সফল। ঠিক আছে। তো এই জিনিসটা থেকে আস্তে আস্তে মানুষ আমাকে দিয়ে, যখন আমার ডিমান্ড হলো যে কে করছে, আজম শেফ, এই জায়গা থেকে মানুষ কিন্তু আস্তে আস্তে আমার কাজ দেওয়া শুরু করলো। মানে আপনি বলছেন যে ব্যবসা সফল হয়েছে মানে প্রতিষ্ঠানগুলো, সেক্ষেত্রে কারণটা আসলে কি? কি কারণে আসলে কাস্টমাররা আসতো সেখানে? কারণ হলো আমি এই যে ডিফারেন্ট কিছু আমি বিভিন্ন জায়গায় যে শিখেছি, কম্পেয়ার করেছি, নিজে রিসার্চ করে একটা টেস্ট ডেভেলপ করতে পারি, যে টেস্টগুলো ইউনিক হয়, সবার থেকে ডিফারেন্ট, যে কারণে মানুষ সবাই পছন্দ করে। এটা ফুড কিন্তু আমরা রেগুলার খাচ্ছি, একটু ডিফারেন্ট পাইলেই কিন্তু আমরা সেখানেই যাই। ঠিক আছে। এই জিনিসগুলো যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে ব্যবসায় সফল হওয়া সম্ভব। আচ্ছা, মানে কোন কোন খাবারে আসলে আপনি বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন? খাবারগুলো যদি একটু বলেন। আচ্ছা, খাবারগুলো আমি মূল কাজ করা হয়েছে বার্গারগুলো নিয়ে। বার্গার সবগুলোতে বেশি কাজ করা হয়েছে, যেমন কোকো ক্যাফের বার্গার, মিস্টার বার্গার, চিলক্স, এদের বার্গার কিন্তু ভেরি ফেমাস। ঠিক আছে। তো বার্গার নিয়ে আমি এত রিসার্চ করছি যে এটার উপরে পিএইচডি করা হয়ে গেছে। আচ্ছা। তো বার্গারটা হলো ভেরি ফেমাস। বার্গারের একটা ট্রেন্ড শুরু হয়েছিল বাংলাদেশে, ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই কিন্তু বার্গারের উপরে বেশ ঝোঁক ছিল। তো বার্গারটা নিয়ে বেশি কাজ করা হয়েছে।
তো একটা বার্গারের আমরা যে অনেক ধরনের টেস্ট তৈরি করতে পারি, এক একটা ব্র্যান্ডের কিন্তু এক এক রকম টেস্ট আমি তৈরি করে দিয়েছি। যেমন চিলক্স একরকম, মিস্টার বার্গার একরকম, কোকো ক্যাফের একরকম। তো এই টেস্টগুলো আমি ডেভেলপ করার কারণে সবাই কিন্তু পছন্দ করছে। এই বার্গারগুলোর আসলে উপাদানগুলো বা ইনগ্রেডিয়েন্টস এর কথায় যদি আসি, বিশেষ করে চিলক্স বার্গার খুব জনপ্রিয় আমাদের সকলের মাঝে, মানে কোন কোন উপাদানগুলো আসলে এর মধ্যে আছে বলেই আসলে এত বেশি মানুষ আসলে এগুলো খেতে পছন্দ করে? বার্গারে অ্যাকচুয়ালি মিট আর সসের উপরে টেস্ট ডিপেন্ড করে। ঠিক আছে, সসটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিক্রেট যে সসটা, এটা মেয়োনিজ দিয়ে আমরা মেক করি। এটা সিক্রেট আছে, সিক্রেট। আপনি সসটা যত টেস্টি বানাবেন বার্গার তত মজা হবে, ইয়ামি হবে। ঠিক আছে, সিক্রেট এর রেসিপিটা কি আমরা শুনতে পারি আজকে? সিক্রেটই থাক। আচ্ছা, সিক্রেটই থাক। আমরা একটু জানি যে আপনি যেহেতু একজন মাল্টি কুইজিন শেফ এবং বিদেশি বিভিন্ন কুইজিনই আপনি করে থাকেন, আপনার কোনো সিগনেচার আইটেম বা আপনার কাছে খুব প্রিয় এমন কোনো আইটেম কি রয়েছে কিনা যেটা নিয়ে আপনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করতে চান? হ্যাঁ, আমার প্রিয়, এখন আমি কফি নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, কফিটা এখন আমার খুব প্রিয়। কফি নিয়ে রিসার্চ করতেছি, কফি নিয়ে মানে কফি টেস্ট নিয়ে ডেভেলপ করতেছি। আবার কুইজিন নিয়ে যদি আমি আসি, কুইজিন নিয়ে আসলে আমার আমি বাঙালি মানুষ, বাংলা কুইজিন আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এই দিক থেকে আমি আমার যে বাংলা যে কুইজিন গুলো আছে, বিরিয়ানি, এটা আমার খুব প্রিয়। আচ্ছা, একদম ফ্রেশ বিরিয়ানি। প্রিয় বলতে আপনি খেতে পছন্দ করেন নাকি রান্না করতেও খুব ভালো? আপনি খেতেও পছন্দ করি এবং রান্না করতেও পছন্দ করি। আচ্ছা, সেটা কি চিকেন হতে পারে, চিকেন, বিফ, হ্যাঁ, মাটন হতে পারে, বিফ হতে পারে। আচ্ছা, তার মানে কি আপনি বিরিয়ানিটা আপনার সিগনেচার আইটেম বলা যায়? আচ্ছা, আজকে যদিও দুটো ডিশ আপনি আমাদের জন্য নিয়ে আসছেন, আমরা পরের সেগমেন্টে নিশ্চয়ই দর্শকদেরকে শেয়ার করব। একটু শুনি যে বিরিয়ানির কথা বলছেন, সেখানেও কি সিক্রেট রেসিপিরই ব্যাপার নাকি আসলে রন্ধন যে কৌশলটা সেখানেও আসলে কিছু সিক্রেসি থাকে? সিক্রেসি থাকে। এটা হলো মানে শেফ কিন্তু সবাই সবার মতো করেই রান্না করে। ঠিক আছে, তো এই জায়গা রন্ধনের একটা মানে আছে, কৌশল আছে। এই কৌশলগুলো যে শেফ যেভাবে রান্না করছে, তার হাতে, প্রত্যেকটা শেফের হাতে খাবার কিন্তু একরকম মিলবে না, প্রত্যেকটা খাবারও কিন্তু মিলবে না। এক এক রন্ধন শিল্পীর কৌশলের কারণে কিন্তু এগুলো ডিফারেন্ট হয়ে যায়। তো এই কৌশলগুলো হলো ডিফারেন্ট। ঠিক আছে, কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে, মানে যেটা তুমি রেসিপি জানতে চাচ্ছিলে, কম বেশি সব খাবারের রেসিপি আমরা সবাই জানি, কিন্তু ওই যে ছোটবেলা থেকে একটা কথা শুনেছি না যে মায়ের হাতের রান্না, আমার মায়ের হাতের রান্না আমার কাছে অমৃত, নিশ্চয়ই তোমার কাছেও তাই হবে, নিশ্চয়ই স্যারের কাছেও তাই হবে। সো এক একজনের রান্নার কৌশলটা আসলে এক এক রকম। তো সেই জন্যই জানতে চাচ্ছিলাম যে রান্নারও আসলে কিছু সিক্রেট থাকে, কৌশল আছে। হয় না? জি, এবং এই কৌশলগুলো আসলে শেফরা বলতে চায় না কেন? এগুলো সিক্রেট। মানে একেবারে নিজস্ব রান্না শিখাই, মূল কৌশলগুলো, ভিতরে যে কৌশলগুলো আছে এগুলো আসলে কেউই শিখাতে চায় না, যে যার মতো করে কৌশলগুলো ধরে রাখতে চায়। আমরা রান্না শেখাচ্ছি, রেসিপি দিচ্ছি আপনাকে, কোনো সমস্যা নেই, রেসিপি শেয়ারও করতেছি আপনাদের, সমস্যা নেই, বাট রান্নার যে কৌশল, এই কৌশলগুলো শেফরা আসলে একটা কৌশল ছোট্ট করে আপনার কাছ থেকে আমাদের নিতেই হবে, সেটা হচ্ছে কফি। আমি একটু জানতে চাই যে এই যে আপনি একজন মাল্টি কুইজিন শেফ, কফি বিষয়টা তো একটু আলাদা, তাই না? মানে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে আপনি বলছিলেন বাঙালি খাবারে আপনি বেশি অভ্যস্ত, সেটা তৈরি করা হোক বা পছন্দের দিক থেকে হোক। কফিটা তো একটু আলাদা সংস্কৃতি বলা যায়। মানে বাঙালরা, আমরা যারা বাঙালি, তারা সাধারণত আসলে গ্রিন টি যেটাকে বলে সেটা নেই, না হয় দুধ চা যেটাকে বলে সেটা নেই, কিন্তু কফিটা তো একটু বাইরের সংস্কৃতি থেকেই আসা আমাদের মধ্যে। এটাকে কেন আপনি বেছে নিলেন বা ভালো লাগা কিভাবে তৈরি হলো? কফি অ্যাকচুয়ালি আমি যখন মাল্টি কুইজিন শেফ হিসাবে কাজ করি, যে প্রজেক্টগুলো করতেছিলাম, তো প্রজেক্টগুলোর এই সাইডটা আমার জানা ছিল না, ল্যাকিং ছিল। যে কফি এই জায়গা থেকে আমি শিখতে গিয়েছিলাম যে আমি একটা প্রজেক্ট রান করব, তখন কিন্তু আমার অল সাইডই লাগবে। তো এই জানা থেকে আমি যখন প্রথম বারিস্টার ট্রেনিং নিই বাংলাদেশ থেকেই নিয়ে, তখন আমি জানলাম। তো ওই ট্রেনিং সেশন যখন নিয়েছি, তখন থেকেই কফির প্রতি একটা ভালোবাসা শুরু হয়েছে। তারপরে আমি নিজের স্কিল
কফি অ্যাকচুয়াল কফি সম্পর্কে জেনেছিলাম, তারপরে কিন্তু আপনি প্রফেশনালি কাজ না করলে কিন্তু স্কিল তৈরি হবে না। তখন আমার ওই যে প্রজেক্টগুলো নিয়েছি ওদের ওখানে বারিস্তা রেখেছি, বাট বারিস্তাদের আমি কফি মেক করতে দিই নাই, আমি নিজে মেক করতাম, যাতে আমার কি হতো, আমার স্কিল তৈরি হতো। তো যখন স্কিল তৈরি হচ্ছে তখন কফি নিয়ে রিসার্চ করা শুরু করলাম। তো এই ভালো লাগা থেকেই এটার টেস্ট ডেভেলপ। চা কফি, মানুষ কিন্তু চা কফির প্রতি একটা ঝোঁক সবারই আছে। আপনি একটা চা দিয়ে একটা কফি দিয়ে মানুষকে খুশি করতে পারবেন যদি চা কফিটা ভালো লেগে যায়। এটা আমি মানে আল্লাহ পাকেরই যে আমার হাতে অনেক ভক্ত তৈরি করছি কফি। তো কফি দিয়ে যারা কফি খেতে আসছে আমার হাতে কফি খাওয়ার পরে আমার কফির ভক্ত হয়েছে, এসে আমাকে খুঁজে যে ওই আজম শেফ কই, উনি কই, উৎসাহটা সেখান থেকে কিছুটা আসছে। তো এই ভালো লাগা থেকেই কফি নিয়ে কাজ করা। একটা সময় তো আসলে কফি নিয়ে এত জনপ্রিয়তা ছিল না, কফি নিয়ে আসলে এত প্যাশন ছিল না মানুষের মধ্যে, কিভাবে আসলে এটা বাংলাদেশে তৈরি হলো? কফি বাংলাদেশে কিন্তু কফি কালচার মাত্র শুরু হয়েছে, এত আগে কিন্তু কফি আমাদের ছিল না। আমরা 10-15 বছর আগে চিন্তা করি, 15 বছর আগে একটা কাপাচিনো খাইতে গেলে আমাদের 5 স্টার হোটেল যেতে হতো, বাট এখন কিন্তু রাস্তাঘাটে কাপাচিনো বিক্রি হচ্ছে। ইয়াং জেনারেশন কফি সম্পর্কে জানতেছে, আবার মানে কফি সম্পর্কে মানুষের নলেজটাও বাড়ছে। তো যখন কফির মধ্যে মানুষ যাচ্ছে তখন কফির প্রতি আরো মানুষের ভালোবাসা বেড়ে যাচ্ছে, কফি লাভার বাড়তেছে, যে কারণে কফি কালচার কিন্তু দেশে শুরু হয়েছে। আবার আমাদের দেশে যারা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যারা দেশে বাইরে যাচ্ছে পড়াশোনা করতে, আমাদের দেশে তো কফি কালচার কম, দেশে বাইরে কফি কালচার বেশি। তো বাইরে থেকে বলতেছে যে তোমরা পড়াশোনার পাশাপাশি একটা স্কিল তৈরি করে আসো, স্কিল তৈরি করে আসলে তোমাদের পার্ট টাইম জব পেতে ইজি হবে। সেক্ষেত্রে কি করতেছে, যারা পড়াশোনা করতে যাচ্ছে শর্ট কোর্স হিসাবে বারিস্তা ট্রেনিং করে যাচ্ছে, যে কফি মেকার, ওখানে গিয়ে কফি শপে ইজিলি জব করতে পারতেছে। জি, আমরা যেহেতু কফি নিয়ে কথা বলছি, একটু জানি যে কফির তো অনেক ভ্যারাইটি রয়েছে। আপনি যেমন বলছিলেন ক্যাপাচিনো আছে, মোচা, এরকম আরো অনেক নাম আছে না? অনেক ভ্যারাইটি আছে। যেহেতু তোমরা চা কফি খাও, আমি একটু জানতে চাই যে এটা কি আসলে কফির যে মেইন ইনগ্রেডিয়েন্ট, এটারই কি কোনো ভিন্নতা রয়েছে নাকি এই নামকরণগুলো কিভাবে হচ্ছে সেই বিষয়ে? কফি ডিফারেন্ট টাইপ কফি, কফির মূল হলো এসপ্রেসো। জি, এটা আমরা যেটা একদম র, যেটা অল কফির যে মূল, যেটা মাদার অফ কফি আমরা বলি। তো এসপ্রেসোর পরে যে এসপ্রেসো থেকে অল কফি আসছে, যেমন আমেরিকানোটা হলো ইতালি থেকে আবিষ্কারক, আমেরিকানোটা হলো ব্ল্যাক কফি। এটা যেমন শুরু হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান যে সোলজার ইতালিতে কিছু রয়ে গেছিল, তারা একটা ক্যাফে গিয়ে কফি খেত, তাদেরকে খুশি করার জন্য ওই আমেরিকানো নামটা দিয়েছে। তারা আবার ওই এক্সপ্রেসও খেতে পারতো না, এক্সপ্রেসোর সঙ্গে কি করতো, একটু পানি মিক্স করে লাইট করে কফি দিত তাদেরকে। তাদের খুশি করার জন্য আমেরিকানোটা ওই ক্যাফেতে শুরু করছে। এই ইতালি থেকে আমেরিকানো শুরু হয়েছে এই পথ চলা। এখন কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলছে আমেরিকানো। আমেরিকানো মানে ব্ল্যাক কফি, ঠিক আছে? তো প্রত্যেকটা কফির এরকম হিস্টোরি আছে। কাপাচিনো সৃষ্টি হয়েছে ইতালির একটা জাতি, কাপসন ফ্রিয়ার জাতি, ওনাদের থেকে আসছে হলো কাপাচিনো। তো এরকম প্রত্যেকটা কফির হিস্টোরি আছে, হিস্টোরি আছে, এবং একই সঙ্গে ইনগ্রেডিয়েন্টের ভিন্নতা আছে। কি ধরনের আসলে ইনগ্রেডিয়েন্টস এর পার্থক্য আসলে? কফি মূল হলো মিল্ক আর কফি, এটা দিয়ে তারপরে হলো মেকিং। মেকিং এর মধ্যে আপনি ডিফারেন্ট আনতে পারলেই কফির নামগুলো ডিফারেন্ট হবে। যেমন কাপাচিনো অনেক ক্রিমি হয়, আপনি যখন অনেক ক্রিমি করে কাপাচিনোটা মেক করবেন তখন কাপাচিনো হবে। লাতে হলো ইটালিয়ান ওয়ার্ড, লাতে মানে মিল্ক। আমরা যেমন দুধ চা খাই, ওরা দুধ কফি খায়। তো এই জিনিসগুলো লাতেই হলো মিল্কে। তো আপনি যখন কফি বানাবেন, লাতে বানাবেন, তখন মিল্কের পরিমাণ বেশি দিতে হবে, তাইলে লাতে হয়ে যাবে। মিল্ক ক্রিম মানে ঘুরে ফিরে কাছাকাছি। আর কিন্তু মূল বিষয় হচ্ছে কৌশল। সেই কৌশলেই ঢুকবো এখন। আপনি যে একটা ডিশ নিয়ে আসছেন আমাদের জন্য, এটাকে আমরা কি বলবো? বিফ কারি তো বলবো না, নাকি বিফ ভুনা, এরকম কিছু? রাইট। আচ্ছা, এটাও কি মানে মায়ের হাতে? এটা একদম আমার মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি আমি সেভাবেই চেষ্টা করেছি রান্না করার, ঠিক আছে? মানে আমি দুইটা জিনিস নিয়ে এসেছি, দুইটাই আমার মায়ের হাতে যে রকম রান্না, আমিও চেষ্টা করেছি ওই রকম রান্না করার জন্য। আচ্ছা, এটার ইনগ্রেডিয়েন্ট জানতে চাই। এবং ইনগ্রেডিয়েন্ট বলতে আমরা তো গ্রামে মা রান্না করে বাটা মশলা দিয়ে, এটা একদম বাটা মশলা দিয়ে রান্না করা, ঠিক আছে?
পেঁয়াজ থেকে শুরু করে সবকিছু বেটে নেওয়া, আচ্ছা পাটায় বেটে বাটা মশলা দিয়ে রান্না করা। টেস্টটা করলে বুঝতে পারবেন, ডিফারেন্টটা বুঝতে আমরা পারবেন। নিশ্চয়ই করব, প্রোগ্রাম শেষ করে আমরা অবশ্যই টেস্ট করব। বাটা মশলায় রান্না, আমরা অফেয়ারে গল্প করছিলাম যে বাটা মশলায় রান্নাটা কিন্তু একটু কষ্টসাধ্য এক অর্থে। এটার মশলার যে কি বলে পরিমাণটা মেজার করা, এটা কম বেশি, যেমন আস্ত মশলা একটু বেশি হলেও অনেক সময় হয়ে যায়, কিন্তু বাটাটা এটা একটু আপনি আমাদেরকে একটু বলবেন, আপনি প্রসেসটা আমরা একটু জানতে চাই। আস্ত মশলা দিলে তো ওটা ফ্লেভার আসতে একটু সময় লাগে, আর যখন মশলাটা বেটে দিবেন তখন কিন্তু এটা অ্যারোমাটা ইনস্ট্যান্ট আসবে, যে কারণে বাটা মশলা কিন্তু পরিমাণ কম লাগে এবং ইনস্ট্যান্ট করতে হয়, ইনস্ট্যান্ট করতে হয়, প্রিজার্ভ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্রিজার্ভ করবে না। যখন আমরা রান্না করব, রান্নার আগে মশলাটা বেটে সবকিছু রেডি করে নিয়ে রান্না শুরু করব। আচ্ছা, একটু ছোট্ট করে প্রসেসটা জানি আমাদের দর্শকদের জন্য। এটা কি ম্যারিনেশনের কোনো বিষয় আছে নাকি পুরো মশলাটা? মশলা পুরো মশলাটাই বেটে নিতে হবে, বেটে নিয়ে তারপরে ম্যারিনেট করে একবারে বসায় দিয়েছি। আচ্ছা, তার মানে ম্যারিনেটের বিষয় আছে, পুরো মশলা প্রসেস করে ম্যারিনেট করে রাখতে হবে। সেটা কি আধা ঘন্টা 1 ঘন্টা এরকম? না, 1 ঘন্টা এত সময় দরকার হবে না, আধা ঘন্টা রাখলে। গরুর মাংস রান্না করতে যে ধরনের মশলা ব্যবহার করা হয়, এখানে কি সে ধরনের মশলা ব্যবহার করা হয়েছে নাকি আরো কিছু? না, সে ধরনের নরমাল আদা রসুন পেঁয়াজ গরম মশলা, এই মাংসের মশলা কিন্তু গরম মশলা আদা রসুন পেঁয়াজ এটাই হলো মূল, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কি করি, আস্ত অনেক সময় আস্ত দিয়ে যেটা ভুনা করি, আর এটা করছি হলো একদম বেটে, পাটায় বেটে তারপরে ম্যারিনেট করে একবারে বসায় দিয়েছি। আপনি যেহেতু একজন শেফ, আপনার কাছে আমাদের না শুনলেই নয় একটা বিষয়, সেটা হচ্ছে যে পুষ্টিগুণ। আমরা অনেক সময় অনেক শেফই এখানে এসেছেন, অনেক রকম গল্প আমরা শুনেছি, অনেকের কাছ থেকে এমনও শুনেছি যে আমরা যখন ডিপ থেকে কোনো মিট নামাচ্ছি বা কোনো ফিশ নামাচ্ছি, সেটা আমরা অনেক সময় পানিতে ভিজিয়ে রাখি, মানে জাস্ট পানিটা দিয়ে রাখি বা এমনি রেখে দিই। সেটা না করে কন্টিনিউ একটা পানির মধ্য দিয়ে যেতে হবে, পানিটা পড়তে পড়তে যেন এটা সঙ্গে সঙ্গেই বরফটা যেন চলে যায়, এরকম একটা বিষয়। এবং একই সঙ্গে হিটের একটা ব্যাপার থাকে, রান্নার কিছু প্রসেস আছে। আপনি কি বলবেন যে এখানে আসলে কি ধরনের প্রসেস মেনটেন করা উচিত যেটাতে আসলে আমাদের পুষ্টিগুণটা অক্ষুণ্ণ থাকবে? না, এটা হলো আমরা ফ্রিজ থেকে যখন মিটটা বের করতেছি, বের করে আমরা একটা পানিতে ভেজায় না রেখে কলের ইয়েটা ছেড়ে দিলে তাহলে এটা মাংসটা দ্রুত ছুটে যাচ্ছে এবং এটা দ্রুতই হয়ে যাচ্ছে। তো পুষ্টিগুণ আমি মনে করি যে একসাথে ভেজা না রাখে একটু পানিটা ছেড়ে দিলে বেটার। পানিটা ছেড়ে মাংসটা দ্রুত, এটা যত দ্রুত এটারে আইস ছুটানো যায় এরপরে রান্না করা যায়। জি, এবং হিটের কোনো তারতম্য কি আছে নাকি আসলে? না, এটা নরমাল হয়ে গেলে হিটের তারতম্য আর আসে না। যখন তো আমরা রান্না করব তখন নরমাল করে নিয়েই রান্না করব, আমরা তো আর ফ্রোজেনটাই রান্না করব না, এটা নরমাল করে নিয়ে রান্না করতে হবে। জি, আমরা এখন আপনার এক ট্রেনিং সেন্টার নিয়ে একটু আসতে চাই, বারিস্টা ট্রেনিং বাংলাদেশ, যেটা আপনি প্রতিষ্ঠা করেছেন, এবং সেটার পেছনে কোনো অনুপ্রেরণা কাজ করেছে কিনা, নতুন নতুন যারা কাজ করছেন, যাদেরকে আপনি তৈরি করছেন, তাদেরকে নিয়ে একটু জানতে চাই। না, এটা আমার প্রতিষ্ঠান তৈরি করার আগে আমি ইন্টারন্যাশনাল কুলিনারি ইনস্টিটিউটের হচ্ছে বারিস্তা ট্রেনার এবং নেসলে বাংলাদেশেরও বারিস্তা ট্রেনার। তো যেহেতু বারিস্তা ট্রেনিং সেশনগুলো আমি করাচ্ছি, আমার হাত দিয়ে ছেলেমেয়েরা শিখছে, আমার তৈরি হচ্ছে তাদের স্কিল, তো আমি নিজে মনে করলাম যে না, নিজেরও একটা প্রতিষ্ঠান থাকা দরকার, ঠিক আছে? অনেক রকম ভাবে শেখাচ্ছে। তো আমি এই অনুপ্রেরণা থেকেই করেছি যে না, নিজের জাতিগতভাবে আর কি ইয়াং জেনারেশনদেরকে একটা স্কিল তৈরি করতে পারলে, আমার মাধ্যমে স্কিল তৈরি করতে পারলে আমার দ্বারা একটা ছেলে উপকৃত হচ্ছে, সে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, এই মন মানসিকতা নিয়ে আমি শুরু করেছি। আমার এটা শুরু হয়েছে 1 বছর, আর আমি ট্রেনার হিসেবে শুরু করেছি 2 বছর। কতজন স্টুডেন্ট বের হয়েছে? 2 বছরে আমার প্রতিষ্ঠান এবং সব প্রতিষ্ঠান মিলে আমার হাতে আমার স্টুডেন্ট প্রায় 2000-এর কাছাকাছি, 2000-এর কাছাকাছি স্টুডেন্ট আমি তৈরি করেছি, যারা পুরো ওয়ার্ল্ড এখন ছড়ানো। এমন কোন কান্ট্রি নাই যে যেখানে আমার স্টুডেন্ট নাই। বাহ, চমৎকার। একজন ভালো শেফ হওয়ার জন্য যদি জানতে চাই যে আসলে কোন গুণটা ভীষণ গুরুত্বপূর্ণ, আসলে আমরা তো অনেক ইনস্টিটিউটে কোর্স করছি, জানছি, শিখছি, তারপরে তো কিছু বৈশিষ্ট্য আমার মনে হয় থাকা জরুরি। জি, বৈশিষ্ট্য বলতে কি, আমাদের ভালো শেফ হইতে গেলে, ভালো ক্যারিয়ার করতে গেলে পরিশ্রম করতে হবে। জি,
পরিশ্রম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। আমরা আমরা আমাদের এই অনেক ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি, শিখে ওরা কি করতেছে, ইন্ডাস্ট্রি থেকে কিন্তু শিখে চলে যাচ্ছে। তো ওরা এই পরিশ্রমটা মেনে নিতে পারতেছে না। যারা এই পরিশ্রমটা মেনে নিতে পারতেছে তারা ক্যারিয়ার ডেভেলপ করতে পারছে। কিন্তু আগ্রহ না থাকলে পরিশ্রম দিয়ে কি আসলে শুধু না, সম্ভব? আগ্রহ তো অবশ্যই থাকতে হবে। আগ্রহ, ভালোবাসা না থাকলে তো পরিশ্রম করবে না। নিশ্চয়ই। আগ্রহ না থাকলে কিন্তু পরিশ্রম করবে না। তো এই জিনিসটা আগ্রহ, ভালোবাসা, পরিশ্রম সবই থাকতে হবে, সবই থাকতে হবে। নিশ্চয়ই। এবং আপনি বলছিলেন যে আপনার অনেক স্টুডেন্ট সারা বিশ্বে আসলে ছড়িয়ে পড়েছে। তারা কি মূলত আসলে স্টুডেন্ট ভিসায় যাওয়া স্টুডেন্ট, নাকি তারা জব ভিসায় যাচ্ছে? অনেকে স্টুডেন্ট ভিসায় গিয়েছে, পড়াশোনার পাশাপাশি আলাদা পার্ট টাইম জব হিসেবে নিয়েছে। অনেক স্কিল ভিসায় যারা যেতে চাচ্ছে তারাও আসছে। তো সব ধরনের মানুষই আসছে এখানে। যারা ডিরেক্টলি জব ভিসায় যাবে তারাও আসছে, যারা পড়াশোনা করতে যাচ্ছে তারাও আসছে, শিখে যাচ্ছে। এটা এখন শুধু কফি ট্রেনিং, বারিস্তা এবং বেভারেজ, যারা বারিস্তা ট্রেনিং করে, শুধু নট অনলি কফি। যারা আসলে বারিস্তা কোর্স করতে চায় বা কফি শিল্পে কাজ করতে চায় বা পার্ট টাইম হিসেবে কাজ করতে চায়, সেক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো আসলে তার মাথায় রাখা উচিত? বারিস্তা যারা ট্রেনিং সেশনগুলো করতেছে, ট্রেনিং সেশনগুলো করে যারা কাজের মধ্যে যাচ্ছে, তাদেরকে স্কিল, আমি মনে করি যে ভালো স্কিল তৈরি হলে তারপরে এক্সপিরিয়েন্স, নিশ্চয়ই এক্সপিরিয়েন্স যখন যত বেশি যাবে তার কিন্তু তত ডিমান্ড বাড়বে। ঠিক আছে। আর কফি যারা মেক করে, বারিস্তা কিন্তু অনেক ফ্যাশনেবল একটা জব। আপনি কফি খেয়ে মানুষকে খুশি করতে পারতেছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন। ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু খুব এনজয় করবে যারা বারিস্তা হিসাবে কাজ করতেছে, ডিরেক্টলি কাস্টমারের সাথে বা তার গেস্টের সাথে সরাসরি কানেক্টেড, কফি মেক করতেছে, তার থেকে ফিডব্যাক নিচ্ছে। এই ভালো লাগাগুলো কিন্তু কাজ করবে। তো আমি মনে করি যারা কফি নিয়ে কাজ করবে, একবার কফি নিয়ে কাজ করতে গেলে তারা এই পেশাটা আমি মনে করি না ছাড়তে পারবে। ঠিক আছে। তারা খুব এই পেশাটা এনজয় করবে। আমরা সাধারণত দেখি যে আশেপাশে কফি শপের অভাব নেই কিন্তু সাকি, তাই না? কিন্তু বারিস্তা শপ বা বারিস্তা আসলে যে চালাচ্ছে, এটা কি আসলে অ্যাডভান্স লেভেলের একটা বিষয়? না, বারিস্তা যারা কফি মেকার তাদেরকে বারিস্তা বলা হয়। আচ্ছা, ঠিক আছে। যারা কফি মেকার, যারা এক্সপ্রেসো ভিত্তিক কফি মেক করে, তাদেরকে বারিস্তা বলা হয়। আর বারিস্তাদের শুধু কফি না, আরো অনেক বেভারেজ আইটেম গুলো জানতে হয়। যেমন বিভিন্ন কফি শপ গুলোতে যেমন বেভারেজ আইটেম, কোল্ড আইটেম গুলো থাকে, যেমন আইস কফি, শেক, স্মুথি, ফ্রাপে, এই টাইপের যে ড্রিঙ্কস গুলা মেক করে তাদেরকেই বারিস্তা বলা হয়। তো যারা কফি মেকার ওরাই আসলে বারিস্তা। তার মানে আপনিও তো ভালো বেভারেজও তৈরি করতে পারেন, আমরা সেটাও বলতে পারি। আজকে যদিও কোনো বেভারেজ আসেনি আমাদের এখানে, আরেকটা সুইট ডিশ এসেছে, সেটা নিয়ে একটু জানি। এটা তো পায়েস, এটাও আপনার মায়ের হাতের? একদম মায়ের হাতে। অনেক সময় নিয়ে, আমিও অনেক সময় নিয়ে রান্না করেছি। পায়েসটা আমরা এখানে প্রায় 2-3 লিটার মতো মিল্ক জাল দিয়ে অনেক প্রায় 2 ঘন্টা লেগেছে এটা বানাইতে। ঠিক আছে। এটা একটু টেস্ট নিবেন, ফিডব্যাক দিবেন যে কেমন। আমার মায়ের হাতের পায়েস আমার এখনো মনে পড়ে। আমিও চেষ্টা করছি ঠিক ওরকম রান্না করার জন্য। আচ্ছা, ঠিক ওই রকমই কি হয়েছে? মা কি আছেন এখন? মা আছে, হ্যাঁ। ও ফাইন। তাহলে তো মা নিশ্চয়ই আপনার, মানে মা তো মাই আছেন, আপনার একজন ভালো টেস্টারও আছেন আসলে। আপনার রান্না কি মা টেস্ট করেন? মা তো অবশ্যই টেস্ট করে। আর ফিডব্যাক কি দেন? ফিডব্যাক, কি বলেন? না, রান্না প্রশংসা পাই, সবার কাছ থেকে প্রশংসা পাই। কখনো বলেননি যে আমি তো তোমার সন্তান, তুমি তো ভালো বলবেই, তোমার মতো হয়েছে কিনা, তোমার কাছাকাছি এসেছে কিনা? হ্যাঁ, সেই ফিডব্যাকটা কেমন? মায়ের হাতের, মা তো উস্তাদ, শুধু গুরু। মায়ের মতো তো আমরা পারবো না, আমরা চেষ্টা করছি তার মতো করার জন্য। মা তো মাই। নিশ্চয়ই। দুধের মধ্যে তো মনে হয় চালটাকেই ফোটানো হয়। হ্যাঁ, দুধের মধ্যে চালটা ভিজিয়ে রাখার কোনো বিষয়? চালটা ভিজিয়ে রেখেছি। চালটা একটু আমরা ভেঙে নিয়েছিলাম। ভেঙে এর পরে আমরা মিল্কের মধ্যে দিয়েছি। একদম মিল্কের মধ্যেই আমরা চালটা ফুটেছে। সেখানে তো জাল, মানে আগুনেরও একটা ব্যাপার আছে। একটু বাড়িয়েছি, কমিয়েছি, এরকম করে অনেক সময় দেখা যাবে একদম পেস্ট হয়ে যাবে, সেটাও করা যাবে না। ঠিক আছে। তো এটা অনেক খেয়াল রেখে। তুমি শুধু শুনছো, তুমি আমার তো আসলে খেতে ইচ্ছে করছে এখন। তাই না? আমরা প্রোগ্রামটা শেষ করেই খাবো, যেহেতু এখানে আমাদের কোনো ব্যবস্থা আমরা করিনি, আমরা একটু জানি শুধু। এটাও তো আসলে যেটি পুষ্টিগুণের কথা আমরা বলছিলাম,
সেটা তো নিশ্চয়ই ভেঙে যাবার কথা নয়। এই যে 2 ঘন্টা 3 ঘন্টা একটা দুধকে আমরা জাল করছি, আপনি কি বলেন শেফ হিসেবে? না, এটা জাল করলে আমরা টেক্সচারে ডেভেলপ করার জন্য জাল করে ঘন করতেছি, এটা পুষ্টিগুণ নষ্ট হবে না আমি মনে করি। এটা আমরা আমাদের মুখের টেস্ট আরো এটারে বাড়াই দেওয়ার জন্য আমরা দুধটা যদি ঘন না করি তাহলে কিন্তু আমার মুখে লাগবে না। ঠিক আছে, এখানে মিষ্টির জন্য আপনি কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি, আলাদা সুগার দেই নাই। আচ্ছা আচ্ছা, জাস্ট মিল্কটারে ঘন করেছি, একটু কনডেন্সড মিল্ক দেখেই মনে হচ্ছে খেতেও খুব চমৎকার হবে। আমরা একটু আপনার কোর্সগুলো নিয়ে আরেকটু জানি, যে আপনি তো যেটি বলছিলেন যে ঢাকায় এসে ঢাকা থেকে চলে গিয়ে এরপরও আপনি বিভিন্ন কোর্স করেছেন, ডিপ্লোমাও করেছেন, এবং আপনি দেশের বাইরেও বেশ প্রশিক্ষণের অভিজ্ঞতা আপনার রয়েছে। সেখানকার প্রশিক্ষণ বাংলাদেশের প্রশিক্ষণ স্বাভাবিকভাবেই কিছু আসলে বৈশিষ্ট্যগতভাবেই আসলে কিছুটা হলেও আলাদা হবে। আমরা একটু জানতে চাই যে সেই আলাদা বৈশিষ্ট্যগুলো কেমন, এবং আপনি সেখান থেকে যেটা শিখে আসলেন এখানে শিখে সেটা পুরোপুরিভাবে অ্যাপ্লাই করতে পারলেন? আচ্ছা, এটা আমি দেশের বাইরে থেকে ট্রেনিং করার উদ্দেশ্য, যেহেতু আমি ইন্টারন্যাশনালি ছেলে মেয়েদেরকে তৈরি করতেছি, আমার এটা কম্পেয়ার করা উচিত। আমি বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়েছি, যে কারণে আমি এটা কম্পেয়ার করার জন্য দেশের বাইরে থেকে প্রথম মালয়েশিয়া থেকে বারিস্তা ট্রেনিং করি, এরপর সিঙ্গাপুর থেকে বারিস্তা ট্রেনিং করি। বাট আমাদের দেশে এবং ওদের কাছে একটু ডিফারেন্ট আছে। এই সিঙ্গাপুরে একটু ডিফারেন্ট আছে, মালয়েশিয়াতে একটু ডিফারেন্ট আছে, বাংলাদেশে তো আমাদের দেশের কালচার আমাদের দেশের মতোই। বাট এই ডিফারেন্ট গুলো যখন আমি কম্পেয়ার করে ছেলে মেয়েদেরকে ওইভাবে তৈরি করতেছি, আমার দেশে যারা তৈরি হচ্ছে ওরা যেন ইন্টারন্যাশনালি কাজ করতে পারে, তাদের ওই স্কিলটা যেন ওইভাবে নিয়ে যেতে পারে। তো এটা আমি শিখেছি নিজের স্কিল ডেভেলপ করার জন্য, যে আমি যেহেতু ইয়াং জেনারেশনদেরকে শেখাচ্ছি, যে কারণে আমার শেখা। মানে শেখাতে হলে অবশ্যই শিখতে হবে, জানতে হবে। চমৎকার। আপনি বর্তমানে নেসলে বাংলাদেশ এবং চিলক্সের সঙ্গে কাজ করছেন, কি ধরনের কাজ করছেন? তাদের সঙ্গে কাজের ধরনটা নিয়ে যদি একটু আমরা জানি। আচ্ছা, নেসলে বাংলাদেশে আমি বারিস্তা ট্রেনার। আচ্ছা, নেসলে বাংলাদেশে যে বারিস্তা ট্রেনিং প্রোগ্রাম হয় ওটার আমি ট্রেনার। আর চিলক্সের যত ফুড, যত রেসিপি ডেভেলপ R&D করি আমি আর কি। আচ্ছা, রিসার্চ এন্ড ডেভেলপ, ওদের রেসিপিগুলো ডেভেলপ নিয়ে কাজ করি আমি। তো চিলক্সে যত ফুড খান, যত ইয়ামি খাবার খান, সব আমার হাতে করা। আনিসের চিলক্সের বার্গার অনেক প্রিয়, যেটি বলছিলেন। বার্গার তো অ্যাভয়েড করতেই হচ্ছে, সেজন্য আমি আমার প্রিয়র খাতায় কখনো ওকে আনিনি। জি স্যার, নতুন যারা কাজ করছে এই কালিনারি ইনস্টিটিউট বলি বা এই কালিনারি জগতে, এবং একই সঙ্গে কফি নিয়ে তো আসবই, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, পরামর্শ আছে। কালিনারি ইন্ডাস্ট্রিতে যারাই আসতেছে, আমি মনে করি ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে এবং ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। তা আপনারা যারা শিখছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যারা একটা সময়, হ্যাঁ প্রথম হয়তো আপনাদের একটু পরিশ্রম আসবে, তো এই শ্রমটা যাওয়ার পরেই কিন্তু আপনারা এনজয় করবেন, জবটা এনজয় করবেন। তা পরিশ্রম না করলে কিন্তু আপনি একটা নিজের জায়গা তৈরি করতে পারবেন না। শুধু কি পরিশ্রম, আসলে তো একটা খরচেরও বিষয় থাকে, কারণ খরচের বিষয় তো প্রচুর আসলে কাজ করতে হয়, শিখতে হয়, এবং একই সঙ্গে তোমাকে প্র্যাকটিক্যালি করতে হবে, যেটি আপনি শুরুতে আমাদেরকে বলছিলেন। না, প্র্যাকটিক্যালি হ্যাঁ, আপনি যখন শিখেছেন, কোর্স করেছেন, কোর্স করার পরে আপনি জব ডিরেক্টলি ইন্টার্ন বা জবে চলে যাবেন। এরপর আপনি জব করে শিখবেন, জব করবেন আর শিখবেন, কাজ করবেন আর শিখবেন। তখন আপনি বাসায় বসে থেকে শিখবেন না, নিজে ইনভেস্ট করে তো শিখবেন না, কাজের পাশাপাশি শিখবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন আর শিখবেন, আপনার এক্সপিরিয়েন্স হবে। আপনি যত এক্সপিরিয়েন্স নেবেন তত কিন্তু আপনার ডিমান্ড বাড়বে। আমাদের দেশে এই কালিনারি জগৎটা নিয়ে যদি জানতে চাই যে কতটা সম্ভাবনাময় আসলে, আমাদের নতুন নতুন ছেলেমেয়েরা তো আসছে, শিখছে, তারা কি আসলে ডিপেন্ডেন্ট হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কালিনারি ইন্ডাস্ট্রি আমাদের দেশে কিন্তু এখন এই ইন্ডাস্ট্রি ব্যাপক ডেভেলপ হয়েছে বিভিন্ন, এবং এটা আমাদের দেশের যারা শেফ, এই পেশায় যারা কালিনারি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছে, দেশের বাইরে গিয়ে কিন্তু ভালো ভালো ক্যারিয়ার করছে। আপনি দেখেন দেশের বাইরে অনেকগুলো 5 স্টার হোটেল বাংলাদেশি শেফরা চালাচ্ছে। তা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে যদি ওইভাবে আমরা তৈরি না করতে পারি, তাহলে তো একটা জায়গা যাবে না। অর্থাৎ এই জায়গায় আসলে জবের ডিমান্ডটা ভালোই আছে, ভালো ডিমান্ড। আচ্ছা আচ্ছা, চমৎকার।
আপনার পরিবারের কথা একটু জানতে চাই, পরিবারের মানুষ কিভাবে আসলে আপনার এই পেশাটাকে দেখে বা তাদের কোনো আগ্রহ আছে কিনা? আচ্ছা, তাদের আগ্রহ বলতে এখন, আগে তো শুরুতে যখন গ্রামে গিয়েছি বা ফ্যামিলিতে গিয়েছি, মানে বলতে পারতাম না যে শেফ হোটেলে কাজ করে, মানুষ একটু ডিফারেন্ট টাইপের দেখতো। এখন এই পেশাটা এখন একটা সম্মান করে সবাই, দেখছে যে না এই টিভিতে রান্না করতেছে, পেপার পত্রিকায় রেসিপি লিখছে, ঠিক আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে, তখন একটা সম্মান, এখন মানুষ একটা সম্মানের জায়গা দেখে। বাট আগে কিন্তু এই সম্মানটা ছিল না। ঠিক আছে। জি, তো পরিবার কি বলতো, মানে আপনার পরিবারের জায়গা না, ফ্যামিলি থেকে এমন কিছু আমার ফেস করতে হয়নি। ফ্যামিলির মানুষজন যেটা তুমি কাজ করে শান্তি পাও সেটা করো, অসুবিধা নেই, এই দিক থেকে আমার সাপোর্ট দিয়েছে। বাহ, বরাবরই সাপোর্টটা ছিল। সাপোর্টটা ছিল। রান্নার বাইরে অন্য কোনো বিষয়ে আগ্রহ আছে কিনা আপনার? রান্নার বাইরে এখন তো আসলে মানে আমি মানে ছোট থেকে একটু সভ্যশান্ত, বাট অন্য কোনো চিন্তা বা কাজ নিয়ে আমি বেশি চিন্তা করি। এখন তো বেশ কয়েকটা কোম্পানির সাথে এঙ্গেজ, সময়ও খুব কম পাই। অবসর টাইমটা যেটা পাই ওটা ফ্যামিলির সাথে কাটাইতে আমার ভালো লাগে। আমার ছেলে মেয়ে তাদের সাথে সময়টা কাটাই। আসলে ছোটবেলা থেকে যে প্যাশন গুলো আমাদের মধ্যে কাজ করে সেগুলোতে যদি একটু ফোকাস দেওয়া হয়, এটা কিন্তু আমাদের ক্যারিয়ারের জন্য একটা মাইল ফলক হয়ে থাকে। কি বলো? একদমই তাই। এবং বিশেষ করে তুমি তো এই কথাটা বললে, আমি যে স্যারের মায়ের কথা ভাবছিলাম, যে মায়ের আঁচল ধরে মায়ের সঙ্গে কিচেনে যাওয়া, ছোট ছোট করে কাজ করা, এবং সেটাই যখন পরিণত বয়সে এসে ক্যারিয়ার হিসেবে নেয়া, এটা আসলে মায়ের জন্য তো অনেক বেশি গর্বের, তাই না? অনেক বেশি ভালো লাগে। আর স্যারের হাতের কিন্তু কফি কিন্তু খুব মিস করছি। স্যার কিন্তু বারিস্তা, খুব স্পেশাল, বাট কফিটা আসলে কফি দাওয়াত রইল, আপনাদের দুজনেরই কফি দাওয়াত রইল। না, আমরা দুজন না, পুরো টিমকে দিতে হবে স্যার, পুরো টিম মিলে চলে আসেন আমাদের একাডেমিতে, আসেন, কফি এনজয় করবেন, ঠিক আছে? সবার কফি দাওয়াত রইল। স্যার, অনেক ভালো লাগলো আজকে আপনার সঙ্গে গল্প করে, অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ।